মনে হয় না। পড়েন আরেকটা পড়বে মনে হয় 1 মাস 2 মাস পর। ও না সরি 8টা ক্লাসের পর, তার মানে 2 সপ্তাহ 2 মাস পর। হ্যাঁ 2 মাস পর। সপ্তাহে একদিন বরং আপনাকে মেন্টালি ফিজিক্যালি অনেক বেশি এনার্জি দেবে। হ্যাঁ এটা মিস করে না, মিস করলে 2 মাস পরে শুরু করার কথা, সেটা 3 মাস 4 মাস হতেও পারে। এটা মিস করলে কিন্তু আবার সেই 3-4 মাস পরে। আর উনি এত ব্যস্ত থাকেন, দেখা যাবে প্রোগ্রাম আবার ঘুরে যাবে। তাহলে তো ভালো। ওই যে 2 নাম্বার আমার কোচিং সেন্টার ছিল না, বলছিলাম জার্মান ও আচ্ছা। এখানে স্যার জার্মান ভাষা পড়াতো, আমি চাইনিজ পড়াতাম, আর আরেকজন স্প্যানিশ পড়াতো আর ফ্রেঞ্চ পড়াতো। আমার চাইনিজটা দিয়েই চলতো বেশি। ঠিক আছে ঠিক আছে অবশ্যই। হ্যাঁ ঠিক আছে আছে সবাইকে জিজ্ঞেস করো। ওকে সরি হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে আমি জিনিসটা বোঝাতে পারলাম কি, তো এই জিনিসগুলো যেটা হবে আপনাদেরকে ফিউচারে কারোর সাথে কথা বলতে গেলে আপনি খুব নিউট্রাল থাকতে পারবেন এবং মানুষ আপনাকে ওইভাবেই জাজ করবে। কোনো কিছু হলে তারা আপনাকেই খুঁজবে, কারণ আপনার কাছে তারা কোনো কিছু শুনে আঘাত পায়নি, মনের আঘাত আসলে দেখা যায়। হ্যাঁ তাহলে গেল প্রাণায়াম। প্রত্যাহার কি? ইন্দ্রিয়ের প্রত্যাহার ভীষণ ভালো। হ্যাঁ এই যে কোনো বস্তু, হ্যাঁ মানে যে কোনো জিনিস থেকে আমি নিজেকে একটু কমিয়ে দিচ্ছি। ধারণা, একাগ্রতা, ধ্যান, মেডিটেশন। ঠিক আছে ধ্যান মানে মেডিটেশন, কোনো একটা বিন্দুকে অনায়াসে সমাধি, মানে অতি চেতনা অবস্থায় আত্মনিমগ্নতা। এই বাকিটা ঠিক আছে। ওকে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবে। তাহলে জিনিসটা বোঝাতে পারলাম তো। তাহলে এই 5টা জিনিসের ভেতর দিয়ে সে দীপ্ত যায় এবং আমরাও চেষ্টা করি, আমরা সমুদ্র ভিতরে গেল সব, আমরাও চেষ্টা করি যে যখনই আমাদের সময় সুযোগ থাকে এই 4টা ধাপে যেন আমরা যেতে পারি। কেমন? আচ্ছা একটা মিনিট, আমি 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 আমার দেখতে পাচ্ছি না কেন। দাদা আমার স্পেলিং গুলো ঠিক আছে তো? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি না নাকি? একজন স্পেলিং চেয়েছিলাম, বাংলায় লিখলাম, ঠিক আছে তো? হ্যাঁ দিদি দাঁড়াও। পূরক অভ্যন্তরীণ, অভ্যন্তর তো ওটা অভ্যন্তরীণ কুম্ভক, রেচক বাহ্য কুম্ভক, ঠিক আছে কেবল কুম্ভক, হ্যাঁ একদম একদম ঠিক আছে। আচ্ছা এবার আমরা প্রশ্নগুলো নেই, মানে আপনাদের কি কি সমস্যা আগে সেগুলো দেখে নেই। ওপেনিং প্রেয়ারের, এন্ডিং প্রেয়ারের কি দাদা ওই যে উপনিষদের ক্লাস ছিল, ওই যে রবীন্দ্রনাথ স্যার যে নিলেন, প্রথম দিকে কিছু বুঝতে পেরেছি, কিন্তু পরের দিকে একটু মনে হলো যে মানে কথাগুলো একটু ভারী ভারী ওজনদার মনে হলো। দিদি এটা তো এই ক্লাসে তো আমিও ছিলাম। দাদা এটা আমার একটু মনে হয়েছিল যে অনেক ফিলোসফিক্যাল স্পিরিচুয়াল, খুবই ইনসাইটফুল একটা সেশন। অবশ্যই উনিও তো অনেক এক্সপিরিয়েন্স টিচার, কিন্তু আমি নিজেও একটু 10 মিনিট পরে জয়েন করেছিলাম। কোন টপিককে আসলে, অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছিলেন স্যার, সো পার্টিকুলারলি ইয়োগার কোন টপিক বা বইয়ের কোনো কিছুর সাথে আসলে ডিরেক্টলি রিলেট করা যায়নি, বাট
লাইফ অ্যাপ্রোচ, বিভিন্ন স্কুল অফ থটস এসব নিয়ে কথা হয়েছে। আর পার্টিকুলারলি আই থিঙ্ক উপনিষদ থেকেই কথাগুলো শুরু হয়েছিল আর কি। সো দেন বিভিন্ন টপিকে চলে গিয়েছে। হ্যাঁ প্রথম দিকে বোঝা গেছে দাদা, কিন্তু পরে হচ্ছে উনি মিক্স ম্যাচ করে ফেলেছে, তো তখন আমরা মানে আমি আমার ক্ষেত্রে আর কি আমার একটু মানে ধরতে কষ্ট হচ্ছিল। আচ্ছা, আমি একটু বের হয়ে ঢুকছি, আমি মেসেজের ইয়েগুলো খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে কোথায় গেল, জাস্ট আমি একটু বের হয়ে ঢুকছি। হ্যাঁ, এবার পেয়েছি। সাইডের এটা কোথায় থেকে হারাই গেছে। আচ্ছা, তো আমি উপনিষদের ক্লাসটা আমি আসলে ছিলাম না, আমি একটু দেখে নিই যে কোন টপিকে স্যার ক্লাস নিয়েছেন। আচ্ছা, আপনাদের মেসেজ গুলো তো আমি আর দেখতে পাচ্ছি না। আচ্ছা, প্রাণায়ামের সরি, আপনাদের ওপেনিং প্রেয়ার আর এন্ডিং প্রেয়ার এইটা আসলে আপনাদেরকে ধরবেই, এটা ধরে বসে আছে। কিন্তু আপনারা পরীক্ষার জন্য এত টেনশন করবেন না। এইটার বাংলাটা সরাসরি সংস্কৃতর মতন তো আসলে আমাদের বলা সম্ভব না, এটা হবে না। কাছাকাছি আমরা যেতে পারি। আমি একবার আপনাদেরকে পরিষ্কার করছি, এইটা তো রেকর্ডিংটা থাকবে, এটা দেখে নিয়ে করতে পারেন। মিনিং এর কথা বাদ দেন, হ্যাঁ, শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনটার জন্য আমরা বলছি। ওম বলতে পারেন, আউম বলতে পারেন, ওম হতে পারে, আউম একভাবে বলে আউম হতে পারে। সাহানা ভাবাতু, সাহানা ভাবাতু, সাহানা ভাবাতু, সাহানাউ হুনাক্তু। সাহা সবগুলো উচ্চারণ স হয়। সাহানাউ ভাবাতু বা সাহানা ভাবাতু দুটোই হতে পারে। সাহানাউ ভাবাতু, সাহানা ভাবাতু, সাহানাউ পরেরটা সাহানাউ হুনাক্তু, সাহাবীর ইয়াম বা সাহাবীর ইয়াং। আমরা সাউথে ইয়াংও বলি, ইয়ামও বলি। সাহাবীর ইয়াম, কারাওয়া ওয়াহাই বা কারাবা বাহাই। এই বা ওয়া এর মতন হচ্ছে, ওয়া এর মতন উচ্চারণ হয়, বা ওয়া। কারাওয়া ওয়াহাই। তেজস্বিনা, তেজস্বিনা বাংলায় বললে তেজস্বিনা, আর সংস্কৃতের মতন করে যদি বলি তেজস্বিনা ওয়াধি, ওয়াধি ওয়াধি, তেজস্বিনা ওয়াধি তমস্তু, তেজস্বিনা ওয়াধি তমস্তু মা বৃদ্বিষা, মা বৃদ্বিষা ওয়াহাই, ওয়াহাই। ওম শান্তি শান্তি শান্তি। তাহলে এটাকে যদি একবার বলি, ওম সহনা ভবতু, সহনৌ ভুনাক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এই সর্বে ভবন্তু, এটাও কিন্তু দেখবেন সা সা। সর্বে ভবন্তু সুখিনাহ, সর্বে ভবন্তু সুখিনাহ, সর্বে শান্তু নিরাময়াঃ, সর্বে শান্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, পশ্যন্তু বা পশ্যন্তু। মা কশ্চিৎ, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, দুঃখ ভাগ ভবেৎ। তাহলে কি হলো? সর্বে ভবন্তু সুখিনঃ,
सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। এটা কয়েকবার শুনতে শুনতে এটা হয়ে যাবে। এটা নিয়ে আপনারা কোনো প্যারা নিয়েন না। প্রতিদিন এটা আপনাদের শুরুতে একবার শেষে একবার বলবেন, কেমন? আচ্ছা, আর কোনো কিছু বলেন দেখি। আচ্ছা, আসনের উপকারিতা, আপনাদের আসনের উপকারিতা সম্পর্কে আপনারা মাঝখানে বলেন না, কারণ যোগ বলে রোগ আরোগ্য বইয়ে খুব ভালোভাবে এর উপকারিতা গুলো দেয়া আছে। প্রত্যেকটা আসনের এত ডিটেলস দেয়া আছে যোগ বলে রোগ আরোগ্যের বইয়ে, প্রত্যেকটা আসনের। এমন কোন আসন বাদ নাই যে ওখানে সুন্দরভাবে আসনের ডিটেলস দেয়নি। আপনারা ওইটাকে নিয়ে আত্মস্থ করবেন বাংলায়, কিন্তু পড়ার সময় দেখবেন আপনি পড়বেন মানে হয়তোবা ইংরেজিতে বলছেন বা অন্য কিছুতে বলছেন। আপনাদের এটা অনেকটা হেল্প। দাদা এই বইটার কি ইংলিশ বই আছে কোনো? এই এই বইটার মানে আসলে একদম সাধু ভাষার ওয়ার্ড গুলো তো একটু মানে মনে হয় অ্যাটেনশন বেশিক্ষণ থাকবে না পড়তে বসলে। আপনারা তাহলে আমি আপনাদেরকে একটা অনলাইন বই দেব। আমার সেম ইস্যু, ইংলিশ হলে খুব ভালো হতো। তাহলে আমি একটা অনলাইন বই দেব, সেই বইটা একটু মোটাসোটা বই, সেইটার আমরা প্রিন্ট কপি করিনি। মানে কেন করিনি, কারণ বইটা এত ভারী এত মোটা। আমি আজকেই আপনাদের বইয়ে দিয়ে দেবো। আমি যাকে ফলো করি, আমার গুরুজির গুরুজি আর কি, বিকেএস আয়েঙ্গার স্যার। বিকেএস আয়েঙ্গারের একটা বই আছে, লাইট অন যোগা। এই বইটার আমি দেখি যদি থাকে আমি এখনই দিয়ে দিই। ওইখানে সুন্দরভাবে ডিটেলস দেয়া আছে। ওর কাছে আছে দাদা। হ্যাঁ, ভাইয়া এটা ওটা আমাদের কি আপনি হ্যাঁ? ফেসবুক গ্রুপে দিবেন নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, মানে ইংলিশ যে ভার্সন বইটা? এখন সব ফেসবুক গ্রুপে যাবেন। কেন? আচ্ছা। তাহলে বইগুলো সুন্দরভাবে থাকবে যে কি কি লিখলাম, কোন কোন বই, কোন কোন নোট। কারণ ফেসবুক গ্রুপে আমি দেখলাম যে ফাইল করা যায়। ফাইল করাতে একটা হ্যাঁ। সুবিধা যে নোটস হলে আমি নোটস, বুকস হলে আমি বুকস। হ্যাঁ, একটু বেশি আমার গোছানো কাছে থাকে। মনে হয় ওইটা গুছানো থাকবে, ওইটা মনে হয় ভালো। তারপরে হোয়াটসঅ্যাপে ধরেন হ্যাঁ, যে ধরেন স্ট্যান্ডিং পজিশন বলে আমি একটা ধরেন আমি ফাইল করে দেবো, স্ট্যান্ডিং পজিশনের সব স্ট্যান্ডিং এ ঢুকাই দেবো, সিটিং এর গুলো সব সিটিং এ চলে যাবে। তাহলে যেটা হবে, আমি ফাইলটা খুললে সব বুঝতে পারবো। তো ফাইলগুলোকে আর কিভাবে কি করা যায় এটা আমি ভাবছি, আপনাদের সাজেশন থাকলেও এটা আপনারা অবশ্যই দেবেন। আমি ওখানে কিছু বইয়ের লিঙ্ক গুলো দিয়ে রাখবো। হ্যাঁ প্লিজ, আচ্ছা দেবো। জি দাদা, মনে হচ্ছে আজকে একটু সময় আছে, আপনি একটু আলোচনা করতে পারবেন, তাই এটা জিজ্ঞেস করছি আর কি। এটার আমি আসলে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাই নাই। হয়তো আমিও বুঝাইতে পারি নাই আর কি ক্লাসের মাঝখানে। সো ওই যে প্রাণায়াম নিয়ে ব্রিদিং এর টাইমে এরকম বলেছিলেন অভিজিৎ দা যে আমরা চেষ্টা করব যাতে আমাদের ব্রিদিংটা এমন হয়ে যায় যে গ্যাপটা, যে কেবল কুম্ভকা যেটা, ওটা যাতে বেড়ে যায় এন্ড খুবই এফোর্টলেসলি, মানে আমি যে দম নিচ্ছি এটা যেন বুঝাই না যায়, এটাই আমার আলটিমেট গোল। তাহলে এই ফেজটাতে গেলে আসলে আমাদের জিরো থটস যেটা, এটা আসলে অ্যাচিভেবল হয়। তো এটা আরো অনেক কনটেক্সট আছে। তো আমি তখন দাদাকে একটু জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনি যে 4টা স্টেপ বললেন দাদা, ওই যে পুরো অভ্যন্তরীণ কুম্ভক, তো এই প্রথম 4টাকে কম্বাইন করলে তো এটা বক্স ব্রিদিং যেটা বলি ওইটাই হয়ে যায়, যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে ইনস্ট্যান্টলি কাম ডাউন করে। তো যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে তো আমাদের এটাই বলা হয় যে ডিপ ইনহেল করা, এক্সেল করা, পজ দিয়ে দিয়ে। সো এটা তো তাহলে একটু কন্ট্রাডিক্টিং আর কি, যে আমি যদি দমটা এমন ভাবে এত লাইট দম না নিয়ে, আমাদের তো আসলে স্ট্রেসফুল টাইমে বা হচ্ছে যখন আমি একটু রিল্যাক্স করতে চাই, আমি তো ডিপার ইনহেল এক্সেলেশন করি। সো এই দুইটা কনসেপ্ট আমার একটু কন্ট্রাডিক্টিং লাগছিল আর কি। সো ওটাই যদি আপনি ক্লিয়ার করে একটু বলতেন। খুব খুব ভালো একটা প্রশ্ন। আপনারা সবাই এটা একটু ভালো করে নোট করেন। হ্যাঁ,
কেন বলছি, কারণ ধরেন এই চারটা জিনিস মানে চারটা ওয়ে আমি যখন জানতে পারবো যে কোনটার কাজ কি, তখন আমি এই প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাব। আর আহ, যোগে আমাকে যেভাবে মানুষ বানিয়েছে, একই অ্যান্সার এক 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 কোশ্চেন এক এক রকম ভাবে অ্যান্সার আসে। যোগ হচ্ছে সার্বজনীন অ্যান্সারের সার্বজনীন কোশ্চেনের সার্বজনীন অ্যান্সার দিয়ে দেয়। মানে এমন একটা কোশ্চেন হবে, তার অ্যান্সার এমন হবে যেটা সবখানে কাজে লাগবে। যোগ হচ্ছে আপনার ইয়েটাকে মানে মেকানিজমটা বলে দেয়। এবার এটার মিনিংটা ওই প্রেক্ষাপটের মিনিংটা তাহলে এই হবে, এর প্রেক্ষাপটের মিনিংটা এই হবে। ব্যাপারটা এরকম, যদি একটু মাথার উপর দিয়ে যাবে। আমি একটু বুঝিয়ে বলি। যখন আমাদের দম আসে তখন ফিজিক্যালি কি হয় আর মেন্টালি কি হয়, এই দুইটা জিনিস আপনারা পরিষ্কার হয়ে নেবেন আজকে। যখন দম আসে আমাদের হার্টবিট বেড়ে যায়। এই যে দম মানে যখন আসে না, যখন আসে মানে ফার্স্ট 1 নম্বরে যখন আসছে আমাদের শরীর একটু ঊর্ধ্বগতি হয়, মানে শরীরের রেসপন্স বেড়ে যায়, এনার্জি আসতে থাকে, হাইয়ার এনার্জিতে যায়। শরীরের ঘুমন্ত কোষগুলো অক্সিজেন পায়। মনে রাখেন, কোষগুলোতে অক্সিজেন ঢুকছে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, আর কোনো কিছু নাই। মেন্টালি কি হয়, মেন্টালি আপনি ফোকাস করছেন এবং আপনার মনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসে না, কিন্তু উপরের দিকে উঠছে। যেই না দম ধরলেন, এটাকে যখন সাস্টেইন করবেন অনেকক্ষণ, সবগুলোর আমি কিন্তু অনেকক্ষণের কথা বলছি, অনেকক্ষণ, যে অল্প একটু দম বন্ধ করে কি হচ্ছে সেটার কথা বলছি না। এই যে দম নিয়ে বন্ধ করলাম, কিছুক্ষণ পরে আপনার পালস বাড়তে শুরু করবে, হার্টবিট বাড়তে শুরু করবে, পালস বাড়তে শুরু করবে, হার্টবিট বাড়তে শুরু করবে। ঠিক আছে? এখান থেকে অতিরিক্ত এনজাইটিতে আরো এনজাইটি বাড়বে। মানে দম বন্ধ করলাম, কিছুক্ষণ পর আপনার পালস বাড়তে শুরু করবে, বুকে হাত দিয়ে দেখবেন ডিগ 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 ওর বেড়ে যাবে, মাথা দিয়ে ঘাম ঝরবে, কারণ দম নিতে পারছেন না। ঠিক আছে? যেই না দম ছাড়ছি ছাড়ছি, পালস কমতে থাকবে, পালস কমতে থাকবে, পালস রেট কমতে থাকবে, এবং আপনার শরীর শান্ত হতে থাকবে, ঠান্ডা হতে থাকবে, একদম ঠান্ডা হয়ে যাবে। এবং এর যত ছাড়ছি একটা সময় গিয়ে আর শব্দ শোনা যাবে না। আবার যখন দম ধরছি তখন তো পালস আর উঠবেই না, বরং পালস আরো কমতে থাকবে যখন দম বন্ধ হয়ে গেল। এবারে যখন ম্যাক্সিমামের দিকে দম বন্ধ হচ্ছে, মানে আপনার নেয়ার দরকার হচ্ছে, তখন আপনার ঘাম ঝরতে থাকবে এবং তখন হার্টবিট কে আর খুঁজে পাবেন না। হার্টবিটের এতটাই কমতে শুরু করবে যে আর হার্টবিট খুঁজে পাবেন না। তখন প্রথম প্রথম মন একেবারেই শান্ত হতে থাকবে, পালস রিল্যাক্স হয়ে যাবে, আপনার শরীর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। এবারে কেবল কুম্ভকে আসি, 5 নম্বর যেটা। কেবল কুম্ভক হচ্ছে নিউট্রাল। আপনি কেবল কুম্ভকে গেলেন, আপনি টেরই পাবেন না যে আপনি কি করছেন। আপনার 30 সেকেন্ড কোন দিক দিয়ে চলে যাবে আপনি টেরই পাবেন না। 30 সেকেন্ডের কথা বাদ দেন, 15 থেকে 20 সেকেন্ড যে আপনার দম বন্ধ আছে, আপনি তো নিজেকে খুঁজেই পাবেন না। এবারে যেই না এটা লম্বা সময় যেতে থাকবে, লম্বা সময় যেতে থাকবে, তখন দম নেওয়ার অবস্থা হবে, কিন্তু হার্টবিট ওই পরিমাণ বাড়বেও না, কিন্তু একটু কমতে থাকবে যেহেতু দম নাই। এখন বলেন, এইটার 5টা ধাপের মধ্যে শেষের ধাপটা বাদ, কারণ শেষের ধাপটা শুধুমাত্র একটা বিশেষ কাজে ব্যবহার হয়। হ্যাঁ, বাকি 4টা দিয়ে যে আমরা যাওয়া আসা করি, এই 4টার অতিরিক্ত কোনোটাই ভালো না। এতটুকু তো আপনারা ঠিক আছে যে অনেক নিতে পারি, কিন্তু অনেকও ছাড়তে পারি। 1 নম্বর আর 3 নম্বরে ম্যাক্সিমাম হলে অসুবিধা নেই। অসুবিধা হলো 2 নম্বর আর 4 নম্বরে। ম্যাক্সিমাম যখনই ঢুকবে, হয় আপনার বিপি বাড়বে, না হয় বিপি নামবে, হয় পালস রেট ফাস্ট হবে, আর না হলে পালস রেট কমবে। এইবার আপনি বলেন আফিয়াত আপু। দাদা সরি, লাস্টে কেবল কুম্ভকে এসে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, ইলেকট্রিসিটি চলে গেল, একটু যদি আচ্ছা, বলেন। কেবল কুম্ভকে যখন আপনি ধরলেন তখন না পালস প্রথমে বাড়বে না কমবে, অনেক সময় একই ভাবে থাকতে পারবে না, একেবারে নিউট্রাল, মেন্টালি ফিজিক্যালি নিউট্রাল।
যেই না এবার এটাকে আরো লম্বা হতে থাকবে তখন এটা আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে, যেহেতু অক্সিজেন নাই। তো মূলত চারটা জিনিসকে আপনি ভালোভাবে বুঝে নেবেন সবাই। কেবল কুম্ভক বাদ, কারণ কেবল কুম্ভক একটা বিশেষ কাজে ব্যবহার হয়। এইবারে আপনার উত্তর আপনি পেয়েছেন কিনা যে চারটার মধ্যে 1 আর 3 মোটামুটি ডিপ ব্রিথ ইন ডিপ ব্রিথ আউট করা যায়। এতে আমার বডিকে অক্সিজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিচ্ছে, বডি নিউট্রাল হচ্ছে বারবার। কিন্তু যখন আমি শান্ত হব, ধীর হব, শান্ত মানে তো আপনি ডিপ নিতে পারবেন না। কোনো শান্ত মানুষ কি লম্বা লম্বা দম নেয়? ও চুপচাপ থাকে, শান্ত হয়ে যায়, ওর হার্টবিট পালস বুঝাই যায় না যে ও নিচ্ছে না ছাড়ছে। খুব শ্যালো ব্রেথ হয়, এবং এমন একটা সময় হয় দম আসছে না দম যাচ্ছে টেরই পাওয়া যায় না। ওই স্টেজটা হচ্ছে প্রশান্তির একটা জায়গা। কিন্তু এটা চারটা সার্কেল ঘুরে তখন আপনি বুঝবেন কেমন ভাবে। আপনাদের যে যা খেতে পছন্দ করেন সেটাকে যদি আপনার একেবারে মাত্রাতিরিক্ত খাওয়ানো হয়, সপ্তাহে মানে 7 দিনে যদি খাওয়ানো হয়, আপনার যেমনটা লাগবে এরপরে নিলে ওর মজাটাই আর থাকবে না। কিন্তু আপনি নেবেন, নেয়ার জন্য নিচ্ছেন, কিন্তু ওই ফিলিংসটা থাকবে না, ওই আনন্দটুকু থাকবে না, ওই ভালো লাগাটুকু কমে যাবে। এটারও ঘটনা তাই। অতিরিক্ত দম, অতিরিক্ত বন্ধ, অতিরিক্ত ছাড়া, অতিরিক্ত বন্ধ, এটা তখন আর কাজ করবে না যখন আপনি আলটিমেট হ্যাপিনেস এর দিকে ঢুকে যাচ্ছেন। এই চারটা প্র্যাকটিস করে নিজের ভিত্তিটাকে তৈরি করতে হয়। কিন্তু ফাইনাল স্টেজ হচ্ছে একেবারে কোয়াইট। এই কোয়াইটটা কেউ নিয়ে কিছুক্ষণ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য ওর আরাম ভালো লাগছে, ওইটাই ওর হ্যাপিনেস। আর আমি ধরেন বসে আছি, না নিচ্ছি না ছাড়ছি, বা নিচ্ছি বা ছাড়ছি, আমি জানি না, কারণ আমার তো মন দমে না। আমি কিন্তু দমকে এখন কন্ট্রোল করব না, আমি এখন প্রেজেন্ট সিচুয়েশনটার ভিতরে ডুব দেবো, আমার দম গোল্লায় যাক। কারণ দমের চর্চা আমি অনেক আগে করেছি, এখন আমি আর দম নিয়ে ভাববো না। সুতরাং এখন প্রাণায়াম মানে তুমি খেয়ে আনন্দ পেয়েছো, কি খেয়ে আনন্দ পেয়েছো, এই কি খেয়ে আনন্দ পেয়েছো এটা আর যাবে না। আমি আনন্দ পেয়েছি, আমি তৃপ্তি নিয়ে খেয়েছি। আচ্ছা তৃপ্তি নিয়ে কি খেয়েছো? আরে ভাই, এক একজনের এক এক রকম খাবার খেয়ে তৃপ্তি হয়েছে। আমরা এখন পড়ে আছি, আরে কি খেয়েছো, কি কোন খাবারে তৃপ্তি পেয়েছো? এই প্রশ্নগুলো তখন সাজবে না, কারণ ওর পছন্দ মিষ্টি, ওর পছন্দ তিতা, ওর পছন্দ ঝাল। তো প্রাণায়ামের বিভিন্ন সেক্টর হচ্ছে এরকম। সুতরাং আমাকে যে ওই বক্স ব্রিদিং এ ঢুকতে হবে, আমাকে যে ওই বক্স ব্রিদিং এর সমস্যা কি, বক্স হচ্ছে ইকুয়াল থাকে, কিন্তু যোগে যখন আপনারা ডিপলি ঢুকবেন তখন আর রেশিও চেঞ্জ হয়ে যাবে, এক একটা এক এক রেশিওতে ঢুকবে। বিকজ অফ আপনার এই মুহূর্তে দরকার প্রেশারটাকে কমানো, এই মুহূর্তে দরকার প্রেশারটাকে বাড়ানো, এই মুহূর্তে দরকার এনজাইটি কে কমানো, এই মুহূর্তে দরকার ডিপ্রেশনকে কমানো। এইটার উপরে ডিপেন্ড করবে এই চারটা কর্নার, চারটার লেন্থ একই সমান থাকবে কি থাকবে না। এইটা ঠিক করে দেবে একজন এক্সপার্ট গুরু, টিচার, বা যারা এই প্র্যাকটিসটা দীর্ঘদিন করে আসছে। আমি কি ক্লিয়ার? দাদা আমি যেটা বুঝলাম, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক সুন্দর করে এক্সপ্লেন করেছেন। এটা একটু বেটার ক্ল্যারিটি পেয়েছি আর কি। সো আমি তাহলে যেটা বুঝলাম যে শ্যালো ব্রিদিং এর স্টেজটা তো অবশ্যই অ্যাডভান্স একটা স্টেজ। এটা হয়তো আমি সব সময় খুবই এক্সপার্ট না হলে হয়তো সবসময় মেনটেন করতে পারবো না, বাট এটা অ্যাচিভেবল। আর আমি হচ্ছে থ্রু আউট দ্য ক্লাস যেটা বুঝলাম যে বিভিন্ন প্রাণায়ামা তো আপনি যেটা বললেন বিভিন্ন জিনিস অ্যাসিস্ট করে। সো আমার যখন যেটা দরকার আমি হয়তো তখন সেটা প্র্যাকটিস করব। বাট হ্যাঁ, যে কেবল কুম্ভক স্টেপটা এই চারটার ইনহেল এক্সেলেশন এই স্টপটার পরেই রিচেবল আর কি। সো বাট কেবল কুম্ভকটা একটা স্পেশাল স্টেপ যেটা আসলে অনেক অ্যাডভান্সে গেলে হয়তো সবসময় অ্যাচিভ করা পসিবল। কিন্তু আপনার যেটা জানতে চাচ্ছিলেন আপনি কি সেটা মানে সেই আনসার পেয়েছেন কিনা? আমি হ্যাঁ দাদা, যদি এভাবে চিন্তা করি যে হয়তো ডিউরিং স্ট্রেসফুল টাইমস আমি অবশ্যই ডিপ ইনহেল ডিপ এক্সেল করব, বাট আমার আলটিমেট হয়তো অবজেক্টিভটা থাকবে যাতে আমার ওরকম ডিপ ইনহেল এক্সেল হয়তো আমার দরকারই না পড়ে আর কি, স্ট্রেসফুল টাইমটাতেই যেটা আমি রিচ না করি। সো বাট রিচ করলে অবশ্যই ডিউরিং হাইপার টেনশন বা স্ট্রেসফুল টাইমে আমরা এই প্রাণায়াম গুলো করবো। আর একটু চিন্তা হ্যাঁ, করতে হবে আর কি দাদা, তো তখন আরো
প্র্যাকটিক্যালি রিয়েল লাইফ অ্যাপ্লাই করে বুঝতে পারবো হয়তো। হ্যাঁ, এখন আপনাকে দেখতে হবে যে আপনি যেইটাকে সলিউশন করতে চাচ্ছেন সেইটা আরো কোন কোন ওয়ে দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়। মানে শুধুমাত্র প্রাণায়াম দিয়েই করতে হবে এমনটা তো না। জি, হ্যাঁ, অবশ্যই। প্রাণায়াম হচ্ছে একটা বিশেষ মাধ্যম, যেটা হচ্ছে প্রধান মাধ্যম। কিন্তু এটাকেই যদি আপনি এটার উপরে ডিপেন্ড হয়ে যাই আমরা, তখনই অসুবিধা। যোগ শেখায় আমাদের যে কারো উপর ডিপেন্ডেন্সি আমরা করবো না, কারো উপরে না, এমনকি শ্বাসের উপরেও না। আচ্ছা, ওকে। ও আমার এমন ভাবে থাকবে, এটা যেন আমার অভ্যাস হয়, ও যেন আমাকে কন্ট্রোল না করে। যখনই কেউ এটার উপরে কন্ট্রোল হয়ে যায়, তখনই আমরা শুনি একটু ইগোইজম চলে আসে। হ্যাঁ, তখন লাইটলি আপনার ভেতর থেকে, কারণ ওর উপরেই তো আমি নির্ভর, সুতরাং কিছু হলেই ও ঠিক করবে, কিছু হলেই ও ঠিক করবে না। সব সময় যোগ আপনাকে হেল্প করবে না। আপনার চিন্তাও আপনাকে ভাবাতে হবে যে রুট কজটা আধি কোনটা। আমি তো এটা ব্যাধি, আমি আমার ফলটা দেখছি, কিন্তু রুটটা দেখতে হবে, ওই রুটটাকেই ধরতে হবে। জি ওকে, দাদা, অনেক কিছু আর কম্বিনেশন। থ্যাংক ইউ হ্যাঁ, দাদা। অনেক কিছু, থ্যাংক ইউ। আর আরেকটা গল্প বলি, আমি কেন বলি যে আপনারা একটু দেশের বাইরে যাবেন, ভালো ভালো টিচারদের সাথে মিশবেন, বিভিন্ন ক্লাস করবেন। স্বামী বিবেকানন্দের একটা গল্প আমাদের এক স্যার বলছিলেন যে উনি একবার কেবল কুম্ভকে গেলেন। ওই স্যার আমাদের খুব অল্প ক্লাস নিতেন আর কি ইউনিভার্সিটিতে। বললেন যে কেবল কুম্ভক, আমাদের এখানে রাজ্যশ্রী নামে একটা মেয়ে আছে, ও তখন পড়তো, ও এখন পরে ক্লাস 7-এ। রাজ্যশ্রী তখন কোভিডে আর কি, ও তখন 2 মিনিট দম বন্ধ করলো অনলাইনে। আমরা গুনছি একে একে, ধরেন 1 মিনিট 10, 1 মিনিট 20, 1 মিনিট 40। 2 মিনিটের মাথায় গিয়ে যখন ও নড়ে না চড়ে না, আমি ওকে বললাম, মা তুমি কি মানে দম বন্ধ আছে তোমার? ও বললো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলার দরকার নেই, তুমি থাকো। ও আবার প্রায় 3 মিনিটের মাথায় গিয়ে আমি আবার ওকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি দম বন্ধ করে আছো? ও বললো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর বলার দরকার নেই। তারপরে ও দমটাকে ছাড়লো। আমি ওকে প্রথম জিজ্ঞেস করলাম, তুমি কি গান করো? ও বলে যে হ্যাঁ। সুইমিং করো? বলে যে হ্যাঁ। এই দুইটা জিনিসের মধ্যে দম ভীষণ ভাবে কাজ করে। তো ও বলতো যে ওর গানের স্যার বলছে যে চোরা দম গান করতে গিয়ে অনেক হেল্প করে। এটা সত্যি যে দম নিয়ে আমরা অনেকক্ষণ ওটাকে আস্তে 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 ছাড়ি। এই করতে করতে ওর লাংস এর ক্যাপাসিটিটা বেশ স্ট্রং হয়ে গেছে। তো আমি ওকে দেখে অবাক যে একটা বাচ্চা মেয়ে এখন যদি 7-এ পড়ে, তখন মানে ওই কত হবে, 4, 3, 4 এরকমই হবে। ওর সময় লাংস এর ক্যাপাসিটি এত ভালো ছিল। তো এটা ডিপেন্ড করছে, তার মানে কি ওর এনজাইটি নাই, ওর ডিপ্রেশনে, ওর মাথা কি সবসময় ঠান্ডা থাকে? ওর মা বলে দাদা ওর মাথা তো গরম থাকে। ওর যদি প্রাণায়ামেরই কন্ট্রোল থাকতো তাহলে তো মাথা ঠান্ডা থাকতো। তার মানে এই না যে ওর সবই ঠিক থাকবে, ওর মাথা সবসময় ঠান্ডা থাকে। ওরও তো একটা মন আছে, ওরও তো খারাপ লাগে। তো সবকিছু, মানুষ জাতিটাই খুব অদ্ভুত এক জাতি। হুম? তো এইটা আমরা সবসময় একভাবে একে জাজ করতে পারি না। এই কারণে দেখে শুনে কথা বলা উচিত, সম্পূর্ণটা শুনে তারপরে কথা বলা উচিত। তো যোগ কিন্তু আমাদেরকে এটা শেখাবে যে আপনার কেউ কথা বলছে, আপনি শুনলেন শুনলেন, কারণ প্রাণীপাত, ওই যে আপনারা আহ গুরু আর শিক্ষকের যে ইয়েটা শুনেছেন, দেখবেন বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, প্রাণীপাত, প্রাণী প্রশ্ন আর সেবা। তো ওইটা হচ্ছে আপনার সবসময় থাকতে হবে। কিন্তু আমরা আমরা আপনাদেরকে এত বলছি ক্লাসের মাঝখানে কথা বললেন না, আপনারা সর করে ঢুকে যাচ্ছেন, ক্লাসের মাঝখানে সব বলে যাচ্ছেন। তো এই জায়গাগুলো বলার পরে দেখা যাচ্ছে কি যে লাউ সেই কদু। আরে কি মুশকিল, কি করলে আমি মাঝখানে কথা বলা বন্ধ করতে পারি? কারণ প্রশ্নের জন্য দরজা খোলা থাকবে, আমি আগেই দরজা দিয়ে ঢুকে পড়ছি। হ্যাঁ, তো এতে বোঝা যায় আমি যোগটাকে একটা অন্য পারপাসে শিখছি, সার্বজনীনের পারপাস না, সবার জন্য না, এটা আমার জন্য শিখছি। আমার জন্য যখনই শিখছেন আপনার অহম তুঙ্গে, মানে আমিত্ব, আইনেস সবার উপরে। যখনই আপনি আইনেসে থাকবেন, আলটিমেটলি আপনি একাই থাকবেন, কারণ আপনি তো আইনেসই চেয়েছেন। নেচার আপনাকে ওই সিঙ্গেল আইয়ের মধ্যেই ফেলে দেবে, খুঁজলে কাউকেই পাবেন না বিপদে। কারণ উনি জানে যে এই মানুষটাকে নিলে ও তো আবার আই 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 করবে।
আপনাকে নিয়ে কোথাও যাওয়ার আগে 14 বার চিন্তা করবে, আরে ওকে নিয়ে গেলে তো ও এই করে, ও তো কথার মাঝখানেই খালি ঢুকে পড়ে, খালি ওর জিনিসটাই আগে যায়। সুতরাং আমাকে এমন এক মানুষ খুঁজতে হবে এই গ্রুপ থেকে, যেই মানুষটা সবার শেষে টু দ্য পয়েন্টে কথা বলে। একই প্রশ্ন এ করেছে ও করেছে আবার করছি, কারণ আমি ভালো মতন বুঝিনি। আরে ভাই, আমরা ভালো মতন বুঝেছি কিনা এটা তো চিন্তা করি। তো এইটা আমরা সবার জন্যই বলছি, যেন যে কোনো জায়গায় গিয়ে আমি সেট হতে পারি। এটা তো শুধু আমাদের এই ক্লাসের জন্য বলছি না, কারণ আপনাকে হয়তোবা অনেকেই চিনে না, জানে না, কিন্তু আপনার এই অ্যাপ্রোচ দেখে আপনার কাছে আসবে, আবার আপনার কাছ থেকে 10 হাত দূরে চলে যাবে। পরে গিয়ে আমরা বলি আমার সাথে এটা হয়, আমার সাথে ওটা হয়, কারণ তোমারই কারণে হয়। তোমার মঙ্গল, তুমি এত উপরে উঠেছো তোমারই কারণে উঠেছো, তুমি তুমি এত নিচে এত একা আছো তোমারই কারণে আছো। কিন্তু যোগ আপনাকে বলবে না তুমি এটা করো তুমি ওটা করো, ও আপনাকে পথ দেখাবে। তুমি কর্মযোগে যাও এটা করো, ভক্তি যোগে যাও ওটা করো, জ্ঞান যোগে যাও ওটা করো, রাজ যোগে যাও এটা করো, কিন্তু ভাই একটু শান্তিতে থাকো, ওই আনন্দময় কোষ। তো এটা থেকে আনন্দে বাধা পড়ে। আনন্দ হচ্ছে একটা বাধা দিয়ে দিলাম আমি নিজেই, আমার আনন্দেই আবার একটা বাধা পড়ে আসবে। তো এইটা বোঝাতে আমরা কেউ কাউকে পারবো না, এটা ভেতর থেকে আসতে হয়। শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে বললাম সোহাগ এমন একটা কিছু করো যেন আমার মাইকটাই যেন আমি বন্ধ রাখতে পারি, হাত তুলতে পারি কিন্তু মাইকটা যেন বন্ধ করে রাখতে পারি। তো শেষ পর্যন্ত আর কি হয়েছে, আপনারা এগুলো কিন্তু অন্যভাবে নেবেন, পজিটিভলি নেবেন, কারণ আমি চাই যে আমার যা আছে আমি সব দিয়ে দিই। এখানে কিছু তিতা তিতা থাকবে, কিছু মিষ্টি থাকবে, হ্যাঁ কিছু কষ্ট থাকবে, তো এগুলো সবকিছুই আমাদের দরকার আছে, তাহলে আমরা সম্পূর্ণ হতে পারবো না। ঠিক আছে? আর আর হচ্ছে আচ্ছা, হ্যাঁ তারপর বলো তাজওয়ার। জি দাদা, তাজওয়ার। হ্যাঁ তাজওয়ার বলো। দাদা আমার কোশ্চেনটা, যে আপনি একটু আগে যে ব্রিডিং নিয়ে বলছিলেন সেটার ব্যাপারে একটা কোশ্চেন আর আরেকটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা আগে করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে গিয়ে আহ, মানে আমি স্পেশালি ইউটিউবে যতটুকু যে ইয়োগিক ব্রিদিং বা আদার্স ব্রিদিং গুলো করি মাঝে মধ্যে, সেটা থেকে আমি যেটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা হচ্ছে অনেকটা এরকম, যে আমি যখন মর্নিং এ যখন আমি এরকম ব্রিদিং প্র্যাকটিস করি, সেক্ষেত্রে একটু এনার্জাইজিং ব্রিদিং প্র্যাকটিসটা বেশি করা হয়। এবং সেই প্র্যাকটিসের ক্ষেত্রে খেয়াল করে দেখলাম, আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা হচ্ছে গিয়ে ইনহেলেশন এবং এক্সহেলেশন খুব কুইক হয়। অর্থাৎ আমি ইনহেল করছি এবং আবার এক্সহেল করছি খুব কুইকলি। আর যেই প্র্যাকটিস গুলো সে কাম ডাউন করার জন্য, নিজেকে কাম ডাউন করার জন্য, যেগুলো আমি হয়তো সন্ধ্যার পরে প্র্যাকটিস করি, সেগুলোর ক্ষেত্রে যেটা দেখেছি যে ইনহেল এবং এক্সেলেশনটা খুব স্লোলি হয়, আস্তে আস্তে এক্সেলেশনটা হয় টাইম নিয়ে। তো আমার আন্ডারস্ট্যান্ডিংটা কি ঠিক আছে? এরকমই কি বিষয়টা আসলে? হ্যাঁ এরকমটাই, কারণ শরীর অনেকটা সময় শুয়ে থাকে সকালে, তখন একটু এনার্জি দেয়া উচিত। আর শরীর যখন অনেকটা এঙ্গেজ হয়ে যায় সারাদিনের পর, তখন স্লোটা বেশি চায়, মানে থামতে বেশিক্ষণ চায়, থামাটাই তো তখন স্মুথলি হয় তাই তো। হ্যাঁ, এক্সেলেশনটা সম্ভব, স্লোলি হয়, খুবই স্লোলি হ্যাঁ এক্সেলেশন হয়। এটা ঠিক আছে, ভালো। আচ্ছা, আচ্ছা আর কিছু আরেকটা ব্যাস। কোশ্চেন ছিল দাদা। হ্যাঁ বলো। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে গিয়ে, আমি যখন সুইমিং করি, সুইমিং এর ক্ষেত্রে যখন আন্ডার ওয়াটার সুইমিং করি, মানে ডাইভ সুইমিং করি, ডুব সাঁতার যেটা, হুম সেক্ষেত্রে তো ওইখানে একটা কিন্তু ফোর্সফুল, মানে ব্রিথটাকে স্টপ করার, হোল্ড করার একটা ব্যাপার থাকে ফোর্সফুলি। কিন্তু এর আগের দিন ওই যে অভিজিৎ দার ক্লাসে উনি বলছিলেন যে ফোর্সফুলি আসলে ব্রিথ হোল্ড করে রাখাটা বেশিক্ষণ ভালো না, বা না করাই বেটার, বা আন্ডার গুরু কোনো গুরুর কাছে না হলে এটা না করাই বেটার। সো এটার ব্যাপারে একটু হুম কনফিউশন আছে। হুম আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেখানে কিন্তু আমরা যে ফোর্সফুলের কথা বললাম না, যে অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, ম্যাক্সিমাম আমি কোনো জিনিসই হোল্ড করব না। কারণ ম্যাক্সিমাম হোল্ড করবে কারা? যাদের হোল্ডিং টাইম মোটামুটি ভেতরে আছে, হুম, তারা। না হলে কি হবে, এমন যাদের লো ব্লাড প্রেশার, সে তো তার প্রেশার আরো লো হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু কারো যদি প্রেশার যদি বেশি থাকে, তাকে আমরা বলি যে আপনি যতক্ষণ দম ধরে রাখতে পারেন ততক্ষণ দম ধরে রাখবেন। কিন্তু যার প্রেশার লো, যার উইকনেস লাগছে, তাকে কখনোই আমরা বলবো না যে আপনি ম্যাক্সিমাম ধরেন। আমি আপনি আপনার যতক্ষণ ধরে রাখতে পারেন তার আগেই আপনি দম ছেড়ে দেবেন, মানে দম নিয়ে নেবেন।
ধরে রাখবেন না। কিন্তু ডুব সাঁতারের ব্যাপারটা তো আলাদা ভাই। এখানে তো যে সাঁতার কাটছে তার উপরে ডিপেন্ড করছে যে আমি কতটা থাকবো। যেমন আমাদের হৃদয়, ও আমাদের হচ্ছে সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, মানিকগঞ্জে বাড়ি। ও হচ্ছে ডুব দিয়ে মাছ ধরে, ওদের ব্যবসাটা হচ্ছে মাছের ব্যবসা। ওরা মাঝ নদীতে যায়, খুব ডিপলি যখন আহ বাঁশটা গাড়তে হয় বা জালটা যখন বাঁধতে হয়, হৃদয় তখন নামে। হৃদয় লম্বা দম নিয়ে এই যে ডুব দিল, ও আছে ওইখানে 1.5 মিনিট 2 মিনিট ওখানেই আছে নিচে, ও ওখানে গেথে তারপরে ও উঠে আসে। তো আমি ওকে বলি যে তোমার অসুবিধা হয় না? বলে না দাদা, জোর করে ধরে রাখি। এই জোর করে ধরে রাখতে 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 ও ওইটা এখন কন্ট্রোলে চলে আসছে। হ্যাঁ, এটা ওর জন্য সম্ভব, কারণ ও নদীর ছেলে, ও সারাদিন নদীতে থাকে, তো ওর অসুবিধা হয় না, ওর হবে না। কিন্তু কাকে আমি দিচ্ছি, কি দিচ্ছি, এটা ডিপেন্ড করবে তার এটা কতটা নিড এবং তার প্র্যাকটিসের কি অবস্থা, সে মেন্টালি স্ট্রং কিনা, ফিজিক্যালি ফিট কিনা। এইটা আস্তে 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 হয়ে যাবে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? জি দাদা, তার মানে আমি তারপর কিন্তু হোল্ড করতে পারি, বাট আস্তে আস্তে বাড়াতে হবে, একবারে যাতে আমি ম্যাক্সিমামে না চলে যাই। পারফেক্ট। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। হ্যাঁ, আছে তো বউ? দাদা এখানে একটু অ্যাড করতে চাই, সিমিলার এক্সপিরিয়েন্স আছে তাই হোপফুলি আর হুম, কারো প্রশ্ন নাই, আমি একাই হয়তো টাইম নিচ্ছি না। সো এই যে সুইমিং এর ব্যাপারটা, আমার একটা বিগেস্ট কন্ট্রাডিক্টরি জিনিস আছে। আমার কিন্তু সবসময় লো বিপি থাকে, কিন্তু আবার আমি হুম, অনেকক্ষণ দম ধরে রাখতে পারি। সো এই যে হুম, সুইমিং এর টাইমে আমার প্রথম চ্যালেঞ্জটা ছিল এটাই, যখন আমি শিখতেছিলাম, যে আমি আসলে দম নিয়ে এই পার থেকে ও পার চলে যেতে পারি, মানে ডুব সাঁতার হুম, দিয়ে। সো যে উপরে উঠে দম নেওয়াটাই আমার শেখা হচ্ছিল না, কিন্তু আমার কিন্তু আবার লো বিপি। সো হুম, ওইটাই যে ওভার দ্য টাইম হয়তো কোন একটা কারণে আমার লাংস ক্যাপাসিটি বেশি ছিল। সো আবার এমন না যে অনেক বেশি, হৃদয় ভাইয়ের মতো হবে না সব অবশ্যই। সো এইটা, বাট এটাই একটা বিগেস্ট কন্ট্রাডিকশন যে আমার লো বিপি বাট আবার আমার দম নিয়ে রাখতে পারি। তো এটাই আর হুম। কি, ডিফারেন্ট কেসের জন্য ডিফারেন্ট হবে। ওটার একটা কারণ আছে, কারণ আপনার ফিজিক্যালি তো আপনি অ্যাক্টিভ থাকছেন, রাইট, জি। কিন্তু ওইটাই যখন আপনি আবার চুপচাপ বসে থাকবেন, যখন দম ধরবেন একদম কমতে শুরু করবে। আচ্ছা আচ্ছা, ওকে, হুম, হুম, স্ট্যাটিক এই, অবস্থায়। হ্যাঁ, কারণ তখন তো আপনার ফিজিক্যাল বডি মুভমেন্ট হচ্ছে, তখন তো ব্লাড পাম্পিং হচ্ছে, তখন ও ব্লাড তো পুরো শরীরে ছড়ায় যাচ্ছে, তো আর অনেক বেশি এক্সটেন্ড করছেন না, তো হ্যাঁ, যাই করছেন ফিজিক্যাল বডি তো মুভমেন্ট হচ্ছে। এই কারণে হুম হুম, প্রেশার কমবে না, তখন প্রেশার বাড়বে, আবার ওইদিকে প্রেশার কমবে, তখন এটা ব্যালেন্স হয়ে যাবে। ইন্টারেস্টিং। জি। হ্যাঁ। আচ্ছা, নুসরত আপু আমাদের লিখেছেন যে আসনগুলোর নাম ইংলিশ ট্রান্সলেট করে দিলে ভালো হয়। ভালো হয় এইটা উম, ভুজাঙ্গাসন আর সর্পাসন, এইটাকে আমরা ইংরেজিতে কি বলবো একটু বলবেন? কোবরা পজিশন। হ্যাঁ, কোবরা পজিশন ইংলিশ নাম দিলে আপনি কোনটা দেখাবেন? ভুজাং আসন যেটা। আমি যদি সর্পাসন দেখাই? দাদা এটারও তো দুইটা লেয়ার আছে, মিনি কোবরা আবার ফুল কোবরা মনে হয়। ভুজাঙ্গ ভুজাঙ্গাসনে, ভুজাঙ্গাসন নামটা কোথা থেকে আসছে? এখন কোবরা, কোবরা থেকে ভুজাঙ্গাসনের বেনিফিটস এর দিক থেকে যদি আপনি বুঝেন বা নামকরণ থেকে যদি বুঝেন, সেক্ষেত্রে যারা ইংলিশ প্র্যাকটিশনার আছে তারা একটু পিছিয়ে যায়। বুকের উপরে, বুকের উপরে যারা ভর দিয়ে হাঁটে তাদেরকে আমরা ভুজাঙ্গাসন বলি, মানে মানে যারা বুকে সরীসৃপ, যত সরীসৃপ আছে, ক্রোকোডাইল টাইপের যত প্রাণী আছে, এরা হচ্ছে বুকের উপর ভর দিয়ে হাঁটার জন্য এদেরকে ভুজাঙ্গাসন বলি। সর্পাসন হচ্ছে যখন সাপ যখন মাথা তুলে দাঁড়ায় তখন আমরা সর্পাসন বলি এবং পা জোড়া থাকে। নামগুলো ইংরেজিতে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু জেনে রাখা ভালো যে মালাসন, মালাসনের ইংলিশ নাম কি দেবেন? মালাসনেই বলে, ইংলিশ নাম নাই মনে হয় এটার, শুনি নাই। যেটা নাই সেটা ওটাকেই MA LA দিয়ে দেয়।
আমাদের উচিত আগে আমরা তো রুটটা শিখবো। এই রুট শিখতে যদি দাঁত ভেঙে যায় ভাঙুক, কারণ সবার তো দাঁত ভাঙে না, আমার কেন দাঁত ভাঙবে? ইংরেজিতে আমার বুঝতে সুবিধা হলে আমি ওটাকে ইংলিশ আমার মতন করতে পারি, বা আমি দেখতে পারি যে এটাকে কি বলছে, ওইটাকে কি বলছে। যদিও আপনাদেরকে যে বইটা আমরা দেব সেখানে ইংলিশ নামগুলোকেই এভাবে বলা আছে, BHU ভুজাঙ্গাসন, এইরকম SHARP পাসানা, কিন্তু ক্যামেল পোজ, সরি, ওই স্নেক পোজ, কোবরা পোজ, এটা হচ্ছে মডার্ন, যারা অরিজিনাল লার্নিংটা নিতে, যাদের নিতে কষ্ট হয়। আমি বলছি না যে তারা নিতে চায় না, তারা নিতে চায় কিন্তু কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয় জন্য তারা ইংলিশ নামে প্র্যাকটিস করে। ইংলিশ নামে প্র্যাকটিস করলে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। কারণ আমি যখন বলছি লায়ন পোজ আর সিংহাসন, এই দুটোর মধ্যে অসুবিধা নাই, কিন্তু ডেপথের ব্যাপারটাতে একটু অসুবিধা আছে। হ্যাঁ, এছাড়া কিছু নেই। ইংলিশ নাম, যেমন ফরেনাররা যখন আসে, কালকে আমাদের 3টা ক্লাস ছিল, আমি কিন্তু সিংহাসনাই বলছি, পরে বলছি লায়ন পোজ, বাট দ্য রুট নেম ইজ দ্য আপনার সিংহাসনা বা সিংহাসন। আপনাকে দুটোই শিখতে হবে, তাহলে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে এটাকে ঠিক করতে পারবেন। আর ইংলিশ বই তো ইংলিশ, ওইখানে তো ইংলিশই আছে, তাই না? ওকে, আর কিছু না হলে আমরা শেষ করবো। দাদা, হুম। আমার ঠান্ডা লাগিছে। ও দাদা, আপনি আমাদেরকে ওই যে কোভিড এর টাইমে একটা প্র্যাকটিস করাইছিলেন, সেটা হচ্ছে যে আমরা 1 মিনিটে কাউন্ট করব যে কতবার আমি নর্মালি, কোনো ইয়া না, আমি নর্মাল একটা মানুষ কতবার দম নিচ্ছি, কতবার ছাড়ছি। এবং সব থেকে বেশি মানে আমরা সবাই প্র্যাকটিস করে বলছিলাম যে আমার তো অনেকবার হচ্ছে, 20 বার 30 বার, কিন্তু আপনি পরে বলছিলেন যে না, যত কম হবে তত ভালো। তো এইটার একটু আপনি আমাকে একটু এটা আবার একটু বলবেন, কারণ এটা আমার মাঝে মাঝে মনে হয় কিন্তু আমি ভুলে গেছি। আচ্ছা, এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্টই থাক। এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে, আর বাকিরা শোনেন আমাকে শোনেন মারবে শোনেন, না 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 না, শোনেন, আপনারা সবাই ওই আমাদের গ্রুপে লিখবেন, হ্যাঁ, মানে স্পার্ক সার্কেলে লিখবেন, পৃথিবীতে কোন প্রাণীর আয়ু কত দিন, কত কম, তার পার মিনিটে ব্রিদিং ক্যাপাসিটিটা কতটুকু, পার মিনিটে কত। যেমন কচ্ছপ পার মিনিটে 3 বার নেয়, ওর লাইফ টাইম হচ্ছে এত। কুকুর মিনিটে 18 বারের মতো নেয়, ওর 36 বার নেয়, ও বছর হচ্ছে 18 বছর বাঁচে। এরকম করে আপনারা ইনপুট দিতে থাকবেন, তখন দেখবেন যে মানুষ 16 বার থেকে 20 বার দম নেয়। মানুষের গড় আয়ু এক এক দেশে এক এক রকম, ধরা হয় 100 বছর, 100 বছর। কিন্তু আমরা এমন কিছু শরীরে নেই, এমন কিছু মাথায় নেই, তখন আমার খুব র্যাপিড ব্রিদিং হয় এবং আমাদের ভেতরের জায়গাগুলোকে আমরা নষ্ট করে দিই। এই কারণে আমরা পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যাই। কিন্তু যে প্রাণীগুলো যত লম্বা দম নেয়, হাতি, কচ্ছপ, তিমি মাছ, এদের লাইফ স্প্যান অনেক বেশি। এদের স্লো হয়, এরা স্টেডি হয়, কিন্তু এরা লম্বা সময় বাঁচে। পাখি, কুকুর, এই ইঁদুর, এরা খুব কুইক রেসপন্স হয় এবং এদের ব্রিদিং ফাস্ট হয়, পার মিনিটে ওদের দম অনেক বেশি থাকে, মানে 20 30 40-এর বেশি থাকে। তাই তাদের আয়ুটা কম। এই কারণে আমরা বলি যে যোগে আপনি যদি 4টা লাইন দিয়ে যান, বন্ধ, ছেড়ে, বন্ধ, আপনি অটোমেটিক্যালি দেখবেন যে 10 বারের উপরে নিতেই পারবেন না। এটা অসম্ভব। আপনারা তাহলে কি হলো, অ্যাসাইনমেন্ট হলো 2টা। একটা অ্যাসাইনমেন্ট হলো আপনারা নিজেরা একটু লিখবেন, গুগলে সার্চ করবেন যে কার কতটা দম থাকে, কখন, কি করলে, ওটা ইনপুট দিলেন যে এখান থেকে এটা পেয়েছেন, লিঙ্কিং সব ছবি টবি সব দিয়ে দিলেন। আর একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আপনি 1 মিনিটে ব্রিদিং কাউন্ট করবেন, মানে কন্ট্রোল করবেন না, ঘড়ি দেখলেন, আপনি নর্মালি ব্রিদিং নিচ্ছেন, ব্রিদ আউট করছেন, গুনছেন, পার মিনিটে আপনার 16 17 18 19 20 হলো। এইবার আপনি অতিরিক্ত ধরবেন না, পরেরটাতে একবার লিখলেন আমার নর্মাল ব্রিদিং 16 বার। এবারে যখনই আপনি
এই প্রাণায়ামের এই 4টা পথ দিয়ে যাচ্ছেন, প্রাণায়াম মানে ইয়োগিক ব্রিদিং লিখবেন, যে ইয়োগিক ব্রিদিং এ আপনি কত থাকবেন, নর্মাল ব্রিদিং, ইয়োগিক ব্রিদিং। ইয়োগিক ব্রিদিং এ নর্মালি আপনি নিলেন, দম ধরলেন, দম ছাড়লেন, দম ধরলেন, আবার দম নিলেন, এইটা আপনি 1 মিনিট আপনার কতটা আবার লিখলেন। আমরা কিন্তু এমনও করতে পারি যে দম নিলাম, নেই আর ছাড়বো না, ছাড়বো না রে ছাড়বো না, আবার দম ছাড়লাম, দেখবেন তাড়াতাড়ি বের হয়ে গেছে, আবার দম ছাড়লাম, নাই, বন্ধ করলাম, শেষ। প্রথম 2টাতে অনেক থাকে, পরের 2টাতে থাকবে না। কিন্তু এটা করলে হবে না। ইয়োগিক ব্রিদিং এর নিয়ম হচ্ছে 1 1 1 1, সব যেন সমান সমান হয়, এবং নেয়ার পরে যেন আপনাকে এক্সস্টিং না লাগে, আপনার যেন খুব ফ্রেশ লাগে। এমন না যে হ্যাঁ এবার তো একটু নর্মাল দম নেই, এতক্ষণ তো এই 4টা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমি টায়ার্ড, এটা যেন না হয়। আপনি যেন খুব রিল্যাক্সলি যেতে পারেন, তখন আপনি আরো কিছু বুঝবেন যে নিতে পারবেন, নেবেন না, এই আপনার কন্ট্রোল চলে আসে, যে আপনি আরো নিতে পারবেন কিন্তু নেবেন না, কারণ এটা নিলে ওই দিকের হিসাব মেলাতে পারবেন না। এদিকে অনেক তাড়াতাড়ি ছাড়তে পারে কিন্তু ছাড়বেন না, বা তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছি, আর একটু লম্বা টেনে একটু বেশি ছাড়ি। এই যে এই জায়গা থেকে ওকে ম্যানেজ করা, ওকে থেকে এই ম্যানেজ করা, এইটা রিয়েল লাইফে যে এত চমৎকার কাজ করে, প্র্যাকটিস না করলে বুঝবেন না। আমি পরেরটা কি বললাম এটা হয়তো আপনাদের মাথার 2 হাত উপর দিয়ে গেছে, কিন্তু যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে দাদা নিতে চাই কিন্তু নেব না, কারণ আমাকে ওইখানে ম্যানেজ করতে হচ্ছে, ছাড়তে পারছি না কিন্তু জোর করে ছাড়ছি কারণ আমাকে ম্যানেজ করতে হচ্ছে। এইটাই যেদিন আপনি রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারবেন সেদিনই হচ্ছে আপনি যোগ্য। তাহলে অ্যাসাইনমেন্ট থাকলো 2টা। থ্যাংক ইউ সাবরিনা আপু, মাঝে মাঝে একটু প্রশ্ন ছেড়ে দিবেন। এক হচ্ছে, আপনি কি পরিষ্কার সাবরিনা আপু? হ্যাঁ দাদা, এখন মনে পড়ছে। হ্যাঁ, তো এইটা আপনারা একটু দেখবেন যে মানে কোন অ্যানিমেলের, হিউম্যান থেকে শুরু করে কোন অ্যানিমেলের ব্রিদিং প্যাটার্ন এবং তার লাইফ টাইম কতটুকু, এটা একটু রিসার্চ করে দিয়ে দিলেন, এবং আপনার নর্মাল ব্রেথ এবং ইয়োগিক ব্রেথ কতটুকু, ব্যাস। ঠিক আছে, টাটা বাই বাই, গুড নাইট, ভালো থাকেন, ক্লাস মিস করবেন না, আর ওকে দাদা। গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। এই গ্রুপটাতে আমি আপনাদের পরে বাকিদেরকেও ইনক্লুড করব। তবে আমি আপনাদেরকে নিয়ে খুব মানে আমার যে আপনারা ভীষণ অ্যাক্টিভ, খুব ভালো। তুষিদিরা তো এই ব্যাচে, মানে গতবার তুষিদি ইয়াতে আমাদের শতক দিদি, ওনারা রিপিট করছে, রিপিটে আসলে বুঝতে পারে কি মানে কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। কি তুষিদি, তাই তো? হ্যাঁ দাদা। রিপিটটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কি অনেক কিছু মাথা থাকে না দাদা, ছোট ছোট জিনিসগুলো কিন্তু মানে হ্যাঁ রিপিট করতে হয়, এগুলোর টেকনিক গুলি থাকে না মাথায়। হ্যাঁ, রিপিট ইজ দ্য ফাদার অফ লার্নিং বলে, অ্যাপ্লিকেশন ইজ দ্য মাদার অফ লার্নিং। ওকে, ভালো থাকবেন, টাটা বাই বাই। আর কারো কোনো প্রশ্ন নাই তো, নাকি আমি জোর একটা করে জিনিস বিদায় নিচ্ছি? হ্যাঁ। আমাদের তো ক্লাস 10 এর পরে আর হচ্ছে গিয়ে ধর্ম নিয়ে কিছু জানা হয় না, হুম। কিন্তু এই যে উপনিষদ বেদ এগুলো নিয়ে যে আলোচনা হচ্ছে এই জন্য আসলে থ্যাংক ইউ, খুব ভালো লাগে। আর এই যে জিনিসগুলো যদি আরো বেশি চর্চা হতো আরো ভালো লাগতো। হ্যাঁ, এটা যোগের জিনিস। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুভরাত্রি দাদা। থ্যাংক ইউ শুভরাত্রি, সো মাচ। শুভরাত্রি সবাইকে, থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। হ্যাঁ, বিদায়। বাই।